ওকে। আচ্ছা আচ্ছা, আমি একটা সার্কিট ড্র করে দিচ্ছি। এটা একটা হচ্ছে ব্যাটারি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। সো আমাদের প্রথম কাজ হচ্ছে নোড বের করা, কয়টা নোড আছে সার্কিটে। সো নোড হচ্ছে বলেছিলাম কি, যতক্ষণ না পর্যন্ত কোনো তড়িৎ যন্ত্র আসবে ততক্ষণ পর্যন্ত শুধু কন্ডাক্টিং ওয়্যারকে একটা বিন্দু হিসাবে কম্পেয়ার করা যায়, কনসিডার করা যায় একটা বিন্দু হিসাবে। তো দেখেন খেয়াল করে, এখানে এই জায়গাটুকুর মধ্যে কোনো ধরনের ইলেকট্রিক কম্পোনেন্ট নাই, আবার এই জায়গার মধ্যেও কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট নাই। তাহলে এই সার্কিটের নোড কয়টা? দুইটা, এটা একটা আর এটা একটা। ঠিক আছে, নোড। আচ্ছা, এরপরে দেখেন লুপ কয়টা। এখন লুপ সাধারণত ইন্ডিপেন্ডেন্টও হয়, ডিপেন্ডেন্টও হয়। বললাম লুপ সাধারণত ইন্ডিপেন্ডেন্টও হয়, ডিপেন্ডেন্টও হয়। ইন্ডিপেন্ডেন্ট লুপ বলতে বোঝায় হচ্ছে যার যে লুপের মধ্যে আর অন্য কোনো লুপ নাই। ঠিক আছে, যেমন আপনি যদি নিচের সার্কিটে এইটাকে একটা লুপ বলেন, তাহলে এর মধ্যে তো ভাই আরো দুইটা লুপ আছে, একটা হচ্ছে এই লুপ আর একটা হচ্ছে এই লুপ। তাহলে আমার এই বাইরের বড় লুপটা ইন্ডিপেন্ডেন্ট লুপ না। ইন্ডিপেন্ডেন্ট লুপ মানে হচ্ছে সব থেকে ছোট লুপ। তাহলে এই সার্কিটের লুপ কয়টা আছে যেটা আমি ড্র করেছি? ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে এই একটা, এই একটা, আর এই একটা। তিনটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, তিনটা। আচ্ছা, তাহলে আপনার লুপ লুপ নাম্বার হচ্ছে তিনটা, এল। নোড নাম্বার হচ্ছে দুইটা। তাহলে এল প্লাস এন মাইনাস ওয়ান, তিন দুয়ে পাঁচ মাইনাস এক, চারটা কি থাকা উচিত? ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ মানে কি ছিল যেন এই বই অনুসারে? সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিন বা ইলেকট্রিক কম্পোনেন্ট যেখানে যেখানে লাগানো আছে সেগুলো এক একটা ব্রাঞ্চ। তাই যেমন এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। সো চারটা। সো দেখেন ওদের ফর্মুলা ছিলই এটা, যে ব্রাঞ্চ নাম্বার হচ্ছে নোড নাম্বার প্লাস লুপ নাম্বার মাইনাস ওয়ান। ঠিক আছে, নোড নাম্বার প্লাস লুপ নাম্বার মাইনাস ওয়ান। এই হচ্ছে গেল। এখন ব্রাঞ্চের আরেকটা সংজ্ঞা আছে কি, সেটার জন্য জাংশন বোঝা লাগবে। জাংশন জিনিসটা হচ্ছে যেখানে দেখেন আপনি জোড়া লাগাইছেন। ঠিক আছে, অনেক সময় হয় না এভাবে ওয়্যার যায় আর এভাবে থাকে। সো এইটা কিন্তু জাংশন না, এটা কিন্তু জাংশন না, কারণ ওখানে কোনো কানেকশন নাই। বাট এভাবে একটা ওয়্যার গেছে আর এভাবে একটা ওয়্যার গেছে, এখানে এরকম করে দেখানো হয়, সো এইটা একটা জাংশন। তাহলে এইভাবে এখানে জাংশন কয়টা আছে? এখানে জাংশন আছে এই একটা, এই একটা, আর কি আছে, হ্যাঁ এই একটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে জাংশন। তাহলে জাংশনের মাঝে যেগুলো থাকবে সেইগুলোকে ব্রাঞ্চ বলা হয়। তাহলে জাংশন টু জাংশন সবই ব্রাঞ্চ। তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ। কিন্তু এই স্যারের বই অনুসারে এইটাকে তারা ব্রাঞ্চ বলতেছে না, কেন? কারণ এর মধ্যে কোনো ধরনের ইলেকট্রিক কম্পোনেন্ট নাই। তো এটা এক এক স্যারের বই এক এক রকম, এটা নিয়ে কোনো ইস্যু আসলে। ঠিক আছে, ইটস ওকে। তো এটা গেল ব্রাঞ্চ আর জাংশনের সংজ্ঞাটা। এখন বলেন, এখন বলেন বুঝতেছেন কিনা। জি ভাই, বুঝতেছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? না ভাই। আচ্ছা, তাহলে একটু মিউট করে ফেলেন। ওকে, একটু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকেই ফর্মুলা বি সমান এল প্লাস এন মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এরকম এই সার্কিটে, জেনারেল সার্কিট। আচ্ছা, কারশফের ল ছিল হচ্ছে আপনার ওই যে যে কোনো নোডে, হ্যাঁ আমরা কিন্তু এখন জানি যে নোড কি। তাহলে যে কোনো নোডের সকল কারেন্টের যোগফল জিরো। সকল কারেন্টের যোগফল জিরো, অর্থাৎ কারেন্ট ওই নোডে যদি 10 অ্যাম্পিয়ার ঢুকে তাহলে 10 অ্যাম্পিয়ারই বের হয়ে যাবে। ঠিক আছে, কারণ কারেন্ট তো ভেক্টর, কোন দিকে যাচ্ছে। তো যদি ওই নোডের ইনকামিং কারেন্টকে প্লাস বলেন, আউটগোয়িং কারেন্টকে মাইনাস বলতে হবে বোঝানোর জন্য যে কোন দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল যোগ করতে গেলে হবে কি +10 আর -10, তখন যোগফল আসলে জিরো হয়ে যাবে। আমরা এক্সাম্পল আরো ক্লিয়ার হব। এটা একটা কি আহ একটা সার্কিট দেখলে বেটার হয়। যেমন এই এই সার্কিটে খেয়াল করে দেখেন যে এইটা হচ্ছে এ নোড, এটা হচ্ছে এ নোড, আর এটা হচ্ছে বি নোড, এটা হচ্ছে বি নোড। উপরেরটা হচ্ছে এ নোড, নিচেরটা হচ্ছে বি নোড। তাহলে আপনি যদি যে কোনো নোডেই কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করা যাবে। তাহলে যদি আপনি এ নোডে কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করতে চান, এ নোডে, তাহলে এ নোডে এখন কথার কথা এটা আপনার উপরে। আপনি যদি ইনকামিং কারেন্টকে হচ্ছে প্লাস ধরেন আর আউটগোয়িং কারেন্টকে যদি মাইনাস ধরেন, এটা আপনার উপরে।
তাহলে এই যে এ নোডে, হ্যাঁ, I1 কারেন্ট কি ঢুকতেছে, তাহলে প্লাস I1, এ নোড থেকে I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I2, এ নোডে I3 কারেন্ট ঢুকতেছে, তাহলে প্লাস I3। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি I1 প্লাস I2, সরি, I1 মাইনাস I2 প্লাস I3, এটা সমান সমান 0। এটাই হচ্ছে এ নোডের জন্য কারশফের কারেন্ট ল। এখন কথা হলো ভাই, কেউ যদি ইনকামিংটাকে প্লাস না ধরে ইনকামিংটাকে মাইনাস ধরতো আর আউটগোয়িং টাকে প্লাস ধরতো, তাহলে কি হতো? তাহলে যেটা হতো, I1 এর জন্য ইনকামিং, তাহলে I1 হতো মাইনাস, তাই না, I2 হতো প্লাস, I3ও হতো মাইনাস, সমান সমান কি হতো, 0। তাহলে উপরের আর নিচের ইকুয়েশন সেম না, কারণ এই ইকুয়েশনকে মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করলে উপরেরটা পাওয়া যাবে, আবার উপরেরটাকে মাইনাস দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে। ভাই একটা মাসি জ্বালাচ্ছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে কারশফ কারেন্ট ল। কারশফের কারেন্ট ল এখানে একটা ব্রাঞ্চ করে দেখানো আছে, প্যারালাল যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা এভাবে একত্রিত করে লিখতে পারি। সেখানে হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে, আপনি দেখাচ্ছেন এ নোডের দিকে যাচ্ছে, তাহলে এ নোডের দিকে কোনগুলো যাচ্ছে, সেটা হচ্ছে I1 যাচ্ছে, I3 যাচ্ছে, আর I2 নিচে নামছে, সেজন্য I2 এর জন্য মাইনাস। তো নিচ থেকে উপরে যাচ্ছে হচ্ছে I1 মাইনাস I2 প্লাস I3। ঠিক আছে, এটা করা যেত না যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, অথবা এখানে একটা থাকতো, অথবা এখানে থাকতো, অথবা এখানে থাকতো। ইটস নট লাইক রেজিস্ট্যান্স অনলি, এটা যে কোনো ধরনের কম্পোনেন্ট থাকলেও আর আমরা এখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা করতে পারতাম না। যদি এখানে থাকতো তখন আমরা এই দুইটা নিয়েই কাজ করতে পারতাম, তখন এইটা আর একসাথে করতে পারতাম না। যেহেতু তিনটাই প্যারালাল আছে, তিনটাই সরাসরি প্যারালাল আছে, সেহেতু আমরা এই কাজটা করতে পারছি। আচ্ছা, আর কেভিএল লটা হচ্ছে যে যে কোনো লুপে, এটা ইন্ডিপেন্ডেন্ট না, যে কোনো লুপে, সেটা ডিপেন্ডেন্ট লুপ হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট লুপ হতে পারে, যে কোনো লুপে সকল প্রকার ভোল্টেজের যোগফল হচ্ছে 0। যে কোনো লুপে সকল প্রকার ভোল্টেজের যোগফল হচ্ছে 0। ঠিক আছে, তো তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে তাহলে যে কোনো পয়েন্ট থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন, চাইলে ক্লক ওয়াইজ যেতে পারেন, এন্টি ক্লক ওয়াইজ যেতে পারেন, এটাও কোনো সমস্যা না। তাহলে এখান থেকে যাচ্ছেন, পাচ্ছেন হচ্ছে, ঢুকতেছেন যেদিক দিয়ে সেটা লিখতে থাকবেন। তাহলে +V2, ঢুকতেছেন যেদিক দিয়ে +V2 +V3 -V4, এই যে V4 ওই পাশে লিখছে, তার মানে -V4 +V5 -V1 সমান 0। এই যে লুপ শেষ, তার মানে সমান 0 দিয়ে দিচ্ছে, তার মানে এই লুপ ঘুরে আমি খালি ভোল্টেজ পাইছি, ভোল্টেজ গুলো লিখে গেছি, ভোল্টেজ পাইছি, ভোল্টেজ গুলো লিখে গেছি। এভাবে ভোল্টেজ গুলো যোগ করে করে শেষ করে ফেললে যোগফল সমান 0 লিখে দিলে আমার কারশফ ভোল্টেজ ল হয়ে গেল। ঠিক আছে, যদি আপনি ওই দিক দিয়ে না যে উল্টো মানে ঘড়ির কাঁটার দিকে না যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতেন, তাহলে হতো কি, প্রথমে পেতেন হচ্ছে +V1, তাহলে প্রথমে পেতেন হচ্ছে +V1, তারপরে -V5, তারপরে হচ্ছে +V4 -V3 -V3, তারপর -V2 সমান 0। এটা আর এটা একই ইকুয়েশন, তিনটাই আসলে একই ইকুয়েশন, মাইনাস দিয়ে গুণ করলে একই হয়ে যাবে, সো ইটস কোয়াইট নরমাল। আচ্ছা, গেল। সো এটা হচ্ছে কেসিএল কেভিএল। এভাবে ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে তাহলে আমরা এগুলোকে ওই কারেন্ট সোর্স গুলোর মতো এক করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা কারশফস কেভিএল থেকে পাই। যেমন দেখেন, আপনার এ আর বি এই ভোল্টেজটা মেজার করা দরকার, আমি একটু বড় করে ড্র করি। আপনার দরকার হচ্ছে +- VAB, এই ভোল্টেজটা দরকার। এখন আপনি এখানে একটা এইভাবে কারশফস ভোল্টেজ ল চালান, তাহলে এইভাবে ঘুরেন, তাহলে উপরে হচ্ছে V1 আসলো প্রথমে, তারপরে হচ্ছে V2 আসলো, তারপরে হচ্ছে প্লাস, সরি, -V3 আসলো, তারপরে হচ্ছে ভিএবির ভিতরে ঢুকতেছেন মাইনাস দিয়ে, তাহলে -VAB, আগের জায়গায় চলে আসছেন, এবার সমান সমান 0। তাহলে ভিএবি সমান কি হবে, ভিএবি সমান হবে হচ্ছে V1 + V2 - V3। তাহলে যে ভিএবির জায়গায় একটা
তুল্য ভোল্টেজ সোর্স লিখছে, তার মান লিখছে V1 প্লাস V2 মাইনাস V3। সেভাবে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে আমরা তাদেরকে একটা ভোল্টেজ সোর্স হিসাবে ইকুইভ্যালেন্ট করতে পারি। আর এটাও পারতাম না যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো বা কোনো কম্পোনেন্ট থাকতো, তখন আর V1 কে আনতে পারতাম না, তখন আবার এই দুটোকে আনা যেত, কারণ এদের মাঝে কিছু নাই, এরা সরাসরি সিরিজে আছে। তো একই সাথে তাহলে কি বোঝা গেল, ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে এক করে দেওয়া সম্ভব, কারেন্ট সোর্স প্যারালালে থাকলে এক করে দেওয়া সম্ভব। আচ্ছা, উপরের ক্ষেত্রে একটা কথা বলে যাই, যদি এখানে রেজিস্ট্যান্স এভাবে থাকতে তো সম্ভব ছিল না, কিন্তু যদি রেজিস্ট্যান্স এভাবে থাকতো তাহলে কি হতো? এবার রেসপন্স করেন, রেসপন্স চাচ্ছি। তাহলে কি আমরা এই কাজ করতে পারতাম? এইটার বদলে এই কাজ করতে পারতাম? মানে এই উপরের সার্কিট আর নিচের সার্কিট সেম কিনা? শরীফুল ইসলাম ভাই, জি বলুন আবার। জি না, আমরা করতে পারতাম না। পারতাম না। আর কেউ? করা যাবে। করা যাবে। আর কেউ? করা যাবে ভাই। করা যাবে। করা যাবে। জি ভাই করা যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর নিচ্ছি না, করা যাবে ভাই, আর নিচ্ছি না। করা যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, মেজরিটি করা যাবে বলছে, হ্যাঁ অ্যান্সার ঠিক। এক্ষেত্রে উপরটা নিচেরটা সেম। কেন সেম? কারণ হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না, একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর এভাবে প্যারালালে আছে, মনে করেন একটা ব্যাটারির সাথে, একটা ব্যাটারির সাথে। এখন এই সার্কিট আর ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স, এই সার্কিট তো সেম সার্কিট, এদের কোনো সমস্যা নাই, তাই না? কারণ রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর আলাদা, মানে জাস্ট প্যারালালে থাকলেই তো হলো। কারেন্ট তো আর বুঝে না, সার্কিট তো আর বুঝে না যে কে আগে আর কে পরে আছে, তাই না? সিরিজে থাকলে বুঝে কে আগে আর কে পরে, প্যারালালে থাকলে বুঝে যে উপরের আর নিচের নোড একসাথে আছে কিনা, তাহলেই ঠিক আছে, কে আগে কে পরে ম্যাটার করে না। সো ব্যাপারটা ওই রকমই, এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে এটাকে আপনি যদি না বুঝতে পারেন তাহলে এভাবে ভাবেন যে এইটাকে এই পাশে আনেন আর এটাকে এই পাশে আনেন, তাহলে এভাবে রেজিস্ট্যান্স নেন আর এই পাশে হচ্ছে তিনটা কারেন্ট সোর্স কল্পনা করে নেন, হয়ে গেল। তাহলেই তো এটা এটা এখান থেকে এটা চলে আসবে। সো করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমি বেশি বেশি গদবাঁধা জিনিস পড়াইতেছি? আপনারা তো ভালোই জানেন, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। সো ডিসি সার্কিট যেগুলো আছে, হ্যাঁ পরীক্ষায় এত সহজ ডিসি সার্কিট আসবে না। সো ডিসি সার্কিট যেগুলো আছে সেগুলো করার জন্য আমরা মানে সিঙ্গেল ভ্যারিয়েবল মেথড বলে একটা মেথড আছে, সেই মেথডটা শিখবো, সেটা হয়তো কোনো বইয়ে নাই। এটা আসলে আমি ইন্টারমিডিয়েটের পোলাপানদের একটু দেখাই, আপনাদেরকে একটু বলে রাখে, অল্প সময় লাগবে, আশা করি দ্রুত হয়ে যাবে। ডিসি সার্কিট সহজে সলভ করার জন্য আর কি এই নিয়মটা। আচ্ছা, এখন সাদা স্ক্রিন দেখা যাচ্ছে, কেউ একজন, গোলাম কবির সাহেব বা কেউ একজন রেসপন্স করেন তো। দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা একটা রেজিস্ট্যান্স আর, হ্যাঁ এখন এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, আই কারেন্ট। এখন এই আই কারেন্ট ফ্লো করতেছে, আমার এই কথাটা কিন্তু বলে দিলেই হচ্ছে না, কোন দিকে ফ্লো করতেছে এটা একটা জিনিস। কারণ সবাই একটু মনোযোগ দিয়েন, কারণ একটু এইটুকুতেই অনেক বেশি ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে যাদের একটু দুর্বলতা আছে। সো কারেন্ট ধরে নেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মানে এই রেজিস্ট্যান্সের নিচ থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো করতেছে। রেজিস্ট্যান্স তো অ্যাক্টিভ এলিমেন্ট না প্যাসিভ এলিমেন্ট? কেউ রেসপন্স করে। প্যাসিভ। প্যাসিভ এলিমেন্ট কেন? একটু কেউ ব্যাখ্যা করতে পারবেন কেন, বা ডিফারেন্স কি অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে? পাওয়ার খালি ড্রপ হয়। পাওয়ার কনজিউম করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে অ্যাক্টিভ এলিমেন্ট যেটা মানে পাওয়ার প্রডিউস করে, আর হলো প্যাসিভ এলিমেন্ট যেটা পাওয়ার। একটু তো ভুল বলে ফেললেন ভাই, প্যাসিভ হচ্ছে পাওয়ার কনজিউম করে, বাট অ্যাক্টিভ যে পাওয়ার সবসময় প্রডিউস করবে ব্যাপারটা এমন না, পাওয়ার পাসও করে দিতে পারে। বুঝাতে পারতেছে? মানে যে প্যাসিভ জি। সে সবসময় কনজিউম করবে, বাট যে অ্যাক্টিভ, ঠিক আছে, যেমন অপ অ্যাম্প, অপ অ্যাম্প একটা অ্যাক্টিভ জি। এলিমেন্ট, ঠিক আছে, বিজেটি একটা অ্যাক্টিভ এলিমেন্ট। তো বিজেটি তো, জি হ্যাঁ তো বিজেটি তো অনেক সময় যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ ইনপুট পাওয়ারকে আউটপুটে পাস করে দেয়, বাট সে নিজে তো কনজিউম করে না। অবশ্যই কনজিউম করে, পাওয়ার লস তো আছে, বাস্তবে নাই তা তো না, বাট আইডিয়াল কেস কি বলে, আইডিয়াল কেস বলে তার তো পাওয়ার খাওয়ার কথা না, পাওয়ার খাবে না সে। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে তো আপনার ইনপুট সিগন্যালকে আপনি বিভিন্ন অপারেশন করে আউটপুট অ্যাম্পলিফাই করতেছেন, দ্যাটস হোয়াই ইট ইজ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। বাট অপারেশনাল অ্যাম্পলিফায়ার নিজের তো পাওয়ার কোনো কিছু খায় না, তাহলে সে কিন্তু একটা অ্যাক্টিভ এলিমেন্ট, সে কি করে, সে পাওয়ার পাস করে।
আবার হচ্ছে ব্যাটারি যেগুলো বা হচ্ছে সোর্স যেগুলো, সেগুলো তো অ্যাক্টিভ এলিমেন্ট, তো সেগুলো Source পাওয়ার element, জেনারেটর, active element. এগুলো পাওয়ার জেনারেট করে। তো এটাই আর কি, অ্যাক্টিভ মানেই হচ্ছে সে কনজিউম করবে না, অ্যাটলিস্ট সে হয় পাস করে দিবে, ফুল পরিমাণে পাস করে দিবে 100% এফিসিয়েন্সি নিয়ে। এই যে দেখেন আবার কাশফিয়া বড়ুয়া এগুলো করেন না। আচ্ছা, তো কি বলতেছিলাম, হ্যাঁ প্যাসিভ এলিমেন্ট। তাহলে এখন কারেন্ট নিচ থেকে উপরের দিকে ফ্লো করতেছে, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সের একটা ব্যাটারির ভোল্টেজ পাওয়া উচিত, ভোল্টেজ হচ্ছে সেটা আই আর। এখন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তো মানে দিক আছে না, মানে ভোল্টেজ ড্রপ হওয়ার দিক আছে, তাহলে কোন দিক হবে কেউ একজন আমাকে বলবেন? নিচে প্লাস উপরে মাইনাস হবে, নাকি নিচে মাইনাস উপরে প্লাস হবে? নিচে নিচে প্লাস মাইনাস উপরে উপরে প্লাস। জোবায়েদ সাগর ভাই আবার বলেন। নিচে মাইনাস উপরে প্লাস। আচ্ছা ভাই নিচে প্লাস উপরে মাইনাস। শেখার ভাই নিচে প্লাস উপরে মাইনাস। ওকে ওকে, আর কেউ? মাইনাস হবে। নিচে প্লাস উপরে মাইনাস হবে, হ্যাঁ আর কেউ বুঝে বলবেন? নিচে প্লাস উপরে মাইনাস। হ্যাঁ ঠিক আছে, যার যার বুঝ থেকে রেসপন্স। না ভাইয়া, উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে। ঠিক আছে ঠিক আছে, আমি রেসপন্স গুলো পাইছি, ধন্যবাদ। আচ্ছা, উত্তরটা হচ্ছে নিচে প্লাস হবে উপরে মাইনাস হবে, ঠিক আছে। এবার আমি ব্যাখ্যা করতেছি কেন হবে। এই রেজিস্ট্যান্সের ভেতরে নিচ থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো করতেছে, নিচ থেকে উপরের দিকে। এখন আমাকে কেউ জবাব দেন, আসলে এটা জবাব দেওয়া লাগবে না, আমি জানি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো হয় হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, তাই না? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। সো হাই ভোল্টেজকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, লো ভোল্টেজকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং কারেন্ট ফ্লো হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা ওকে ফাইন। এখন আসেন যে এইটা হচ্ছে এটা একটা কেস গেল। আচ্ছা, এখন আসেন হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে, এই ব্যাটারির প্লাস আর মাইনাস। তাহলে এই ব্যাটারির যদি আমি সার্কিটে ড্র করি, তাহলে ব্যাটারির কোন দিক দিয়ে কারেন্ট বের হবে? উপর দিয়ে কারেন্ট বের হবে না নিচ দিয়ে কারেন্ট বের হবে? রেসপন্স করেন। উপর দিকে। উপর দিয়ে। আচ্ছা ঠিক আছে, সবাই জানেন মোটামুটি পজিটিভ দিয়ে কারেন্ট বের হবে আর নেগেটিভ দিয়ে কারেন্ট প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই রেজিস্ট্যান্স এর ভোল্টেজ ভি, আমি এবার কি করব, একটু সংযোগ দিয়ে দিই সার্কিটে। তার জন্য আমাকে একটু কারেকশন করতে হবে। এভাবে যদি সার্কিটে সংযোগ দিয়ে দিই, তাহলে কারেন্ট উপর থেকে নিচে যাবে। সো রেজিস্ট্যান্সের জন্য তাহলে উপরে হবে প্লাস আর নিচে হবে মাইনাস, কারণ উপরে হচ্ছে হাই ভোল্টেজ আর নিচে হচ্ছে লো ভোল্টেজ। তাহলে এইখানে ভি, এই ভি সমান সমান হচ্ছে আই আর। আচ্ছা এখন দেখেন অ্যাক্টিভ আর প্যাসিভ ইনশাআল্লাহ বুঝে যাবেন। এটা একটা প্যাসিভ ডিভাইস, সেই প্যাসিভ ডিভাইসের যেদিকে প্লাস সেদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, আর যেদিকে মাইনাস সেদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আর এটা একটা অ্যাক্টিভ ডিভাইস, সে ভি পরিমাণ সে হচ্ছে আইভি পরিমাণ পাওয়ার এখানে প্রডিউস করতেছে। হ্যাঁ, অ্যাক্টিভ ডিভাইসের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, অ্যাক্টিভ ডিভাইসের ভেতরে কারেন্ট প্রবেশ করতেছে মাইনাসের দিক দিয়ে, আর ডিভাইস থেকে বের হয়ে যাচ্ছে কারেন্ট প্লাসের দিক দিয়ে, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, প্যাসিভ ডিভাইসের ক্ষেত্রে ডিভাইসের মধ্যে কারেন্ট প্রবেশ করতেছে প্লাসের দিক দিয়ে আর বের হয়ে যাচ্ছে মাইনাসের দিক দিয়ে। আর ব্যাটারির ক্ষেত্রে বা সোর্সের ক্ষেত্রে বা অ্যাক্টিভ ডিভাইসের ক্ষেত্রে কারেন্ট প্রবেশ করতেছে মাইনাসে আর বের হয়ে যাচ্ছে প্লাসে, ঠিক আছে। তাহলে শুধু বের হওয়ারটা আপনাদের ভালো মনে থাকে, ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট বের হয় প্লাস থেকে, আর তাহলে আজকে থেকে এটা বলবেন যে অ্যাক্টিভ ডিভাইসের ক্ষেত্রে কারেন্ট বের হয়ে যাবে প্লাস থেকে, আর প্যাসিভ ডিভাইসের ক্ষেত্রে কারেন্ট বের হয়ে যাবে মাইনাস থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মূল জিনিস বোঝার, যে তার মানে এই পি পরিমাণে পাওয়ার আসলে এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, আর এখানে সেটা খরচ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে শক্তির অবিনশ্বরতা নীতি। আচ্ছা ঠিক আছে, এখন ভাই একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই। ভাইয়া ওই যে কিছুক্ষণ আগে যে বললেন, ওই যে রেজিস্ট্যান্সে ওই যে যখন দেখালেন, ওই যে যখন আমরা গ্রাউন্ড থেকে যখন ওই যে ভোল্টেজটা ভাইয়া রেজিস্ট্যান্স হয়ে পাস করে, তখন তো ওই যে নিচে থাকে পজিটিভ আর উপরে থাকে নেগেটিভ। একটু আগে যখন আমি দেখালাম তখন কারেন্টের দিক ছিল নিচ থেকে উপরে, জি জি তার জন্য বলছিলাম নিচে প্লাস আর উপরে মাইনাস। এখন কারেন্টের দিক উপর থেকে জি নিচে, তার জন্য হচ্ছে জি। উপরে প্লাস আর নিচে মাইনাস, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা জি আপনি এভাবে বলবেন, এভাবে বুঝবেন, বোঝাতে পারতেছি না আমি মনে হয়, এভাবে বুঝবেন। সেটা হচ্ছে যদি এই রেজিস্ট্যান্সের ভেতরে এভাবে কারেন্ট যায়, তাহলে আমি এ আর বি বলতেছি,
এখন কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে, কেন? এখানে নোড কয়টা আগে আমাকে বলেন, নোড 2টা না 3টা না 4টা না 5টা না একটা? রিফাত হায়দার ভাই বলেন। এইটুকুর মধ্যে একটা ভাই। নোড একটা, ভুল উত্তর দিলেন। নোড 2টা, এইটুকুতে একটা নোড আর এইটুকুতে একটা নোড, দেখা যায় ও বুঝতে পারছি। 2টা ভাই। নোড। তাহলে এই 2টা নোডের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে না এ থেকে বি এর দিকে, তাই তো? জি জি ভোল্টেজ কিসের হয়? নোডের হয়, কিন্তু ব্রাঞ্চের না, জাংশনের না, লুপের না, ভোল্টেজ হয় নোডের। তাহলে এ জি নোডের ভোল্টেজ আর বি নোডের ভোল্টেজের মধ্যে কার বেশি হলে এ থেকে বি তে কারেন্ট যাবে? বুঝছেন আমার জি প্রশ্ন? ভাইয়া। কার বেশি জি হবে? জি এবার উত্তর দেন। এ নোডের ভোল্টেজ বেশি হলে কে থেকে বি তে কারেন্ট যায়, না বি নোডের ভোল্টেজ বেশি হলে এ থেকে বি তে কারেন্ট যায়? এ এই নোটের নোডের ভোল্টেজ বেশি হলে। এক্স্যাক্টলি। সো তাহলে এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস, তাই না? একটা রেজিস্ট্যান্সের ভেতরে কারেন্ট যদি এভাবে যায়, তার মানে অবভিয়াসলি এই পাশে হাই ভোল্টেজ আর এই পাশে লো ভোল্টেজ। আচ্ছা, আবার এভাবে বলেন না যে ভাই এই পাশে যদি আমি অ্যারো দিয়ে দিই তাহলে আবার ঘুরে যাবে কিনা, না, অ্যারো যে পাশেই দেন না কেন, এই পাশে হাই ভোল্টেজ আর এই পাশে লো ভোল্টেজ। যদি আপনি অ্যারোটা এভাবে দিতেন, তার মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাচ্ছে, তো এই পাশে তখন ডানে হবে প্লাস, বামে হবে মাইনাস। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। জি ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন ওকে, এখন আসেন হচ্ছে যে এই সার্কিটের তো প্রত্যেক সার্কিটেরই একটা আর্থিং থাকে বা গ্রাউন্ডিং থাকে। তো মনে করেন আমি নিচে গ্রাউন্ডিং করে দিছি, নিচে গ্রাউন্ডিং করে দিছি। সো নিচের ভোল্টেজ এখন হচ্ছে 0 ভোল্ট। এখন এই সার্কিটের নোড আছে 2টা, এইটুকু একটা নোড আর এইটুকু হচ্ছে আরেকটা নোড। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন এ নোড আর এটা হচ্ছে বি নোড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ নোড আর এটা হচ্ছে বি নোড। তাহলে এ নোডের ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, কারণ এরা সবাই একই নোড। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আপনি মনে করেন এ থেকে বি তে যাবেন, এদিকে ভালো করে খেয়াল করেন। এই ব্যাটারির ভোল্টেজ কত? ভি ভোল্ট। আচ্ছা, জি আপনি যাচ্ছেন কোন দিকে? এ থেকে বি তে যাওয়া মানে কি? ব্যাটারির মাইনাস থেকে প্লাসে যাচ্ছেন, অর্থাৎ হাই হুম লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে লাভ দিচ্ছেন, তাই তো? জি এখানে আছে কয় ভোল্ট? জি 0 ভোল্ট। 0 ভোল্ট থেকে আপনি হুম বি নোডের ভোল্টেজ কি হায়ার ভোল্টেজে, কেন বুঝতেছেন? এই যে মাইনাস থেকে প্লাসে যাচ্ছেন বলে। ক্লিয়ার? হুম কি পরিমাণে জি বেশি? কি পরিমাণে বেশি? ভি পরিমাণে বেশি। তাহলে উপরের বি নোডের ভোল্টেজ হবে হচ্ছে 0 প্লাস ভি ভোল্টেজ। আশা করি বুঝছেন। জি ভাইয়া। ঠিক আছে, এটা দেখেন, হুম এটা হচ্ছে এটা হচ্ছে ভি। নিচে যদি এ ভোল্টেজ হয়, এ ভোল্টেজ হয়, তাহলে উপরে হবে কত? এ প্লাস ভি ভোল্টেজ। আশা করি বুঝছেন যে জি এখানে তো ভাইয়া। এ ভোল্টেজ, উপরে যাচ্ছেন মাইনাস থেকে প্লাসে। সো উপরে ভোল্টেজটা কত হবে? উপরের ভোল্টেজ হবে ভি এ প্লাস বি ভোল্টেজ। ভি পরিমাণে বেশি। হুম একই সাথে দেখেন, আপনার ভি এর সংজ্ঞাটাও আমি বলে দিচ্ছি। ভি এর সংজ্ঞা কি ছিল? যে উপরে হাই ভোল্টেজ, নিচে লো ভোল্টেজ, এবং ভোল্টেজ ডিফারেন্স কত হতে হবে? ভি। তাই আছে, উপরে হাই ভোল্টেজ হচ্ছে এ প্লাস ভি, নিচে লো ভোল্টেজ হচ্ছে এ। তাহলে ডিফারেন্স কত? জি এ প্লাস ভি বিয়োগ এ, ভি। তাহলে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি। ঠিক আছে রিফাত হায়দার জি সাহেব, আপনি একটু এখন মিউট করে রাখেন, আশা করি বুঝতেছেন। এখন আহ এখন আসেন যে এটা মনে করেন একটা ব্যাটারি। তাহলে আমি বলতেছি এই নোডের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, 4 ভোল্ট। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। নিচের এই নোডের ভোল্টেজ কত? কেউ একজন বলেন যে বুঝছেন। কোশ্চেনটা আরেকবার করেন। উপরের নোডের 6 ভোল্টেজ ভোল্ট হচ্ছে 4 ভোল্ট, এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তাহলে নিচের নোডের ভোল্টেজ কত? -2 -2 -2 আর কেউ? 6 ভোল্ট 6 ভোল্ট। আর আচ্ছা, 6 ভোল্ট তো না, ঠিক আছে। আচ্ছা, উপরের নোডের ভোল্টেজ 4 ভোল্ট, এখন আপনি প্লাস থেকে মাইনাসে যাচ্ছেন, সো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাচ্ছেন, তাই না? অবশ্যই 4 ভোল্টেজ থেকে কমে যাবে। কি পরিমাণে কমবে? আপনার সামনেই লেখা আছে 6 ভোল্ট পরিমাণে কমবে। সো নিচের ভোল্টেজটা হবে হচ্ছে 4 - 6 ভোল্ট, সো ইট ইজ -2 ভোল্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা না জি বুঝলে ঠিক আছে
হ্যাঁ, এটা না বুঝলে মানে এই ক্যালকুলেশন গুলো সবসময় করতে পারতে হবে, তা নাহলে সার্কিট বুঝতে পারবেন না। ডিসি সার্কিট না বুঝলে ইঞ্জিনিয়ার হয়ে লাভ নেই। আচ্ছা, তো এই গেল অবস্থা। এখন একটু জটিল বানাই। আচ্ছা, এটা না, এখানে আরো সার্কিট আছে মনে করেন, এগুলো আমাদের দেখার জিনিস না। উপরে প্লাস, নিচে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আর্থিং করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 8 ভোল্ট। এটা হচ্ছে এ নোড, আর এটা হচ্ছে বি নোড। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, এই সার্কিটটাতে নোড কয়টা আছে? 3টা। 3টা নোড আছে, রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার পেয়ে গেছি, আমি আর আগাচ্ছি না। তাহলে তাহলে এটা হচ্ছে 1টা 2টা 3টা নোড আছে, গুড। এখন এই 3টা নোডের মধ্যে 2টা নোডের নাম দেওয়াই আছে। এই নোডের নাম হচ্ছে এ, এই নোডের নাম হচ্ছে বি, আর নোডের নাম দেওয়া নেই, আমি দিচ্ছি সি। সি, হ্যাঁ, আপনারাও এটা করবেন পরীক্ষায়, নাম না দেওয়া থাকলে নামকরণটা নিজে করে নিবেন। এখন আমাকে রেসপন্স করেন যে বি নোডের ভোল্টেজ কত, কে বলতে পারবে? বি নোডের ভোল্টেজটা কত, অর্থাৎ এই পুরা জায়গাটার ভোল্টেজটা কত? 0 ভোল্ট। জিরো। করা আছে বলে 0 ভোল্ট। আচ্ছা, সি নোডের ভোল্টেজ কত? সি নোড -8 ভোল্ট। এই জায়গাটুকুর ভোল্টেজ কত? 12 4 ভোল্ট। ভোল্ট। 12 ভোল্ট। সি নোডের 4 ভোল্ট। 4 ভোল্ট। 12 ভোল্ট ভাই, 12 ভোল্ট আসছে, 12 ভোল্ট। এই যে 0 ভোল্ট থেকে উপরে যাচ্ছেন না, সো মাইনাস থেকে প্লাস উঠতেছেন, সেটা হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা, এ নোডের ভোল্টেজ কত? 8 ভোল্ট। এ নোডের 20 ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। 20 ভোল্ট। কেন? কারণ আপনি এই সি নোডে ছিলেন 12 ভোল্টে, এখান থেকে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, অর্থাৎ আরো বাড়বে 12 ভোল্ট থেকে। কি পরিমাণে বাড়বে? 8 পরিমাণে বাড়বে। সো এই নোডের ভোল্টেজ হবে হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, তাহলে এ আর বি ডিফারেন্স কত হলো? বি তে হচ্ছে 0, এ তে হচ্ছে 20। তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, আর ভোল্টেজটা হবে হচ্ছে 20 ভোল্ট। আপনি যদি এই হিসাবগুলো বুঝতে পারেন, আপনার কেসিএল কেভিএল এর কোনো দরকার নেই, আই এম গ্যারান্টিং। ঠিক আছে, আচ্ছা, কনফিউশন বলেন ভাই, কনফিউশন বলেন, না বুঝতে পারলে তো বিপদ। আমি আরেকবার হিসাব করে দিচ্ছি, এটা 0 ভোল্ট, মাইনাস থেকে প্লাসে যাচ্ছেন, সো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাচ্ছেন, কি পরিমাণে বাড়বে? 12 ভোল্ট পরিমাণে বাড়বে। সেখানে ছিল 0, এখানে হবে হচ্ছে 0 + 12, সো ইট উইল বি 12 ভোল্ট। তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আবার দেখেন, মাইনাস থেকে প্লাসে যাচ্ছেন, সো এই পাশের ভোল্টেজটা আপনি জানেন 12, তাহলে এই পাশে কত বেশি হওয়া উচিত না? কারণ ডিফারেন্স তো 8 হতে হবে। অনেকভাবে নিজেকে প্রশ্ন করতে পারেন। তাহলে ডিফারেন্স কত হবে? 12 থেকে 8 বিয়োগ হবে না যোগ হবে? আপনি নিজে বোঝেন না। এই পাশে তো হাই ভোল্টেজ থাকা উচিত, কারণ এখানে যে প্লাস দেওয়া, আর এই পাশে লো থাকা উচিত। তাহলে এই পাশে কত হবে? 12 সাথে আরো 8 যোগ করে যা হয় 20 ভোল্টেজ। তাহলে এই নোডের ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্টেজ। ঠিক আছে, এখন দেখেন সব মিলবে। ভাই ওখানে প্লাস নাই থেকে যদি মাইনাস থাকতো তাহলে কি মাইনাস হইতো নাকি? অবভিয়াসলি তাই হতো। এই যে বুঝতে পারছেন, যদি জিনিসটা এখানে প্লাস হতো আর এখানে মাইনাস হতো, তাহলে আপনি হাই ভোল্টেজ থেকে তখন লো ভোল্টেজের দিকে যাচ্ছেন, তো তখন 12 থেকে কি পরিমাণে কমবে? 8 পরিমাণে কমবে, তখন এখানে হতো 4 ভোল্টেজ। ঠিক আছে, এই নোডের ভোল্টেজ হতো তখন 4 ভোল্টেজ। এবং দেখেন, আপনি মিলাতেও পারবেন, এই ব্যাটারির প্লাস আর মাইনাস, তার মানে 12 এই পাশে, 4 এই পাশে, ডিফারেন্স কত? 8, সো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 8। ঠিক আছে, তো তো এই নোডের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা, আশা করি বুঝছেন। জি ভাই, বুঝতে পারছি। এখানে একটা অপশন ছিল না, অপশনটা হারাই ফেলছি। অপশনটা হারাই ফেলছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন এখন বয়স এসেছে, আমরা বড় হয়ে গেছি, এখন একটু সার্কিটে হাত দিব। তো দেখেন, এরকম প্রশ্ন মোটামুটি পাবেন। এই একটা করব অনেক ধীরে সুস্থে। এই এই এই
এটা হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস 6 ভোল্ট, এটা হচ্ছে উপরে প্লাস এদিক নিচে মাইনাস 2 ভোল্ট। এটা মনে করেন 1 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 4 ওহমের ভোল্টেজ কত? ঠিক আছে, 4 ওহমের ভোল্টেজ কত প্রশ্ন এভাবে দিয়েছে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, এই ভি, এই ভিটা বের করে দাও, এই ভিটা বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। সহজ সার্কিট দিয়ে করাচ্ছি যেন আপনারা একটু বুঝতে পারেন আমরা কিভাবে করতে যাচ্ছি। আসলে এটা হচ্ছে ভি, এই ভিটা বের করতে হবে। ভি যখনই ভোল্টেজ বের করতে বলবে পরীক্ষায়, তখনই কিন্তু পরীক্ষার প্রশ্নে আপনাকে একটা ডিরেকশন ওরা দিয়ে দিবে। খেয়াল করে দেখবেন এতদিন পর্যন্ত যত জায়গায় ভোল্টেজের চাওয়া হয়েছে সেখানে কিন্তু একটা প্লাস মাইনাস তারা দিয়ে দিছে, অর্থাৎ তারা জানতে চাচ্ছে এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস দিয়ে যদি আমি ভোল্টমিটারটা বসাই তাহলে আমি কত ভোল্টেজ পাবো, তাই না? এই একই প্রশ্নের উত্তর হবে চেঞ্জড যদি এই পাশে মাইনাস আর এই পাশে প্লাস দিয়ে দেয়। চেঞ্জ মানে বোঝাচ্ছে যে চিহ্নে চেঞ্জ হবে, মান একই হবে। আর যদি কারেন্ট জিজ্ঞাসা করতো তাহলে দিক বলে দিত, অর্থাৎ হয়তো এইভাবে প্রশ্ন করতো যে এই কারেন্টের মানটা কত। ঠিক আছে, আচ্ছা চলেন এই প্রশ্নটাই আমরা দুইটার জন্য সলভ করব, একবার ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। কিভাবে করে একটু দেখেন। প্রথমে আপনারা মনে মনে নোড যাচাই করে ফেলতে যে কয়টা নোড আছে, 1টা 2টা 3টা, নিচে একটা, মোট 4টা নোড আছে। 4টা নোড থাকার অর্থ হচ্ছে প্রত্যেকটা নোডেই ভোল্টেজ থাকে, তাহলে মোট আলাদা আলাদা 4টা ভোল্টেজ হবে, যার মধ্যে একটা অলরেডি আপনারা জানেন, নিচে নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে নিচের নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ভোল্টেজটা আমি গোল্লা দিয়ে লিখবো, কারেন্ট গুলো আমি অ্যারো দিয়ে লিখবো, তাহলে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই নোডের ভোল্টেজ হবে হচ্ছে 2 ভোল্ট, কারণ কি হাই ভোল্টেজ লো থেকে আপনি হাইয়ে উঠলেন, তাহলে এখানে হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, ওকে। এখন এই নোডের ভোল্টেজ আর জানেন না আপনি, তার মানে ধরে নেন এই নোডের ভোল্টেজ হচ্ছে এক্স ভোল্ট, ধরে নেন এই নোডের ভোল্টেজ হচ্ছে এক্স ভোল্ট। এই যে আমরা একটা জিনিস ধরে নিলাম না, এই একটা জিনিস ধরেই হয়ে যাবে সব, আর কিচ্ছু ধরা লাগবে না ইনশাল্লাহ। তাহলে নিচে 0 ভোল্ট, তাহলে এখানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এখানে ভোল্টেজ কত? 0 থেকে 6 বেশি হবে, তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনার কাছে ওরা কি জানতে চেয়েছে, আই জানতে চেয়েছে না? তাহলে আইটা আসলে কি, আইটা আসলে কিন্তু এই রেজিস্ট্যান্সের আই হচ্ছে উপর থেকে নিচে দেখাচ্ছে, উপর থেকে নিচে মানে উপরে হাই ভোল্টেজ নিচে লো ভোল্টেজ, তার মানে আই সমান সমান হচ্ছে এক্স মাইনাস জিরো, এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই টু, এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই টু। আশা করি বুঝছেন, তার মানে আই হচ্ছে এক্স বাই টু। সো দেখছেন আমরা আই কে এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলছি। আবার এই ভিটা দেখেন, এই ভিটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, তাহলে ভি হচ্ছে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, অর্থাৎ এই পাশের ভোল্টেজ হচ্ছে এক্স আর এই পাশের ভোল্টেজ হচ্ছে টু, তাহলে এক্স মাইনাস টু হচ্ছে ভি। তার মানে আমরা ভি কেও এক্স এর মাধ্যমে করে ফেলছি, আমাদের অনলি টার্গেট হচ্ছে এক্স বের করা। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখন যেটা করবেন যে এই যে এই নোটটাতে একটা কেসিএল দিয়ে দিতে পারেন, যে এদিকে এদিকে আর এদিকে কারেন্টের যোগফল হচ্ছে 0, তাহলে এদিকে কারেন্ট কত যাবে? এক্স মাইনাস 6/1, এদিকে কারেন্ট কত যাবে? এক্স মাইনাস, এই যে এই নোডের ভোল্টেজ দেখবেন কিন্তু এক্স মাইনাস 2/4, আর নিচে কারেন্ট কত যাবে? নিচের নোড হচ্ছে এখানে আছে, সো এক্স মাইনাস 0/2 সমান সমান 0। এখন এটা সলভ করলেই তো শেষ, এটা সলভ হচ্ছে 2x মাইনাস 12 প্লাস এক্স মাইনাস 2 প্লাস 2x সমান 0। তো 2x 2x 4x, 4x প্লাস x হচ্ছে 5x, 5x সমান হচ্ছে 14, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো 14/5। তাহলে আপনার এই কারেন্টের ভ্যালু কি ছিল? x/2, x/2 মানে হচ্ছে 14/10, অর্থাৎ 1.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর ভোল্টেজের ভ্যালু কত? x মাইনাস 2 ছিল, অর্থাৎ 14/5 মাইনাস 2, 14/5 মাইনাস 2 করলে আসবে হচ্ছে 4/5, তো 4/5 ভোল্টেজ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি একটা ভ্যারিয়েবল ধরেই একটা অঙ্ক সলভ করে ফেলতে পারেন। কারণ যদি আপনি আলাদা আলাদা করতেন তাহলে হয়তো, যদি আপনি এই লুপ আর এই লুপ অ্যানালাইসিস করে করতেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বলে আপনার কারেন্টের জন্য একরকম, আবার সেই কারেন্টকে ব্যবহার করে আলাদা ভোল্টেজ ব্যবহার করতে হতো। আমি একটা এক্সাম্পল বই থেকে দেখাই দিই, তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন আর আরো সুবিধা হবে বুঝতে।
আচ্ছা, এই ম্যাথটা তো সুপার পজিশন দিয়েও তো করা যাইতো নাকি? ভাই সুপারপজিশন, তারপরে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, আপনি যে কোনো ভাবে ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিছেন যে প্রশ্নটা করলেন এখন, বা কোনো মাস্টার্স এক্সাম দিছেন? জি না ভাই। দেন নাই। ওইখানে আসলে যারা দিছেন তারা উত্তর দিবেন যে কেন এমন হবে না, যারা এক্সাম ফেস করছেন। মানে সুপার পজিশনের কথা তো আপনি চিন্তাও করতে পারবেন না, কারণ ওইখানে জায়গা থাকবে খুবই কম। এখানে প্রশ্ন লেখা থাকবে, এখানে আরেকটা প্রশ্ন থাকবে, মাঝের জায়গায় আপনাকে অ্যান্সার ছাড়তে হবে। তো সুপার পজিশনে তো সব থেকে বড় বড় অঙ্কগুলো, কারণ এই সার্কিটের জন্য আপনার আই বের করার জন্য দুইবার হ্যাঁ, অ্যানালাইসিস করতে জিনিসটা হবে। বুঝতে পারছি। মানে এটা হচ্ছে একদম শর্ট টেকনিক এবং খুব সহজে করা যাচ্ছে এই টেকনিক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুপার শর্ট। পজিশনে অনেক বড় হচ্ছে আর কি, শর্ট হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, শর্ট এবং কম টাইম, শর্ট এবং কম টাইম, জি সেইটা আপনাকে চুজ করতে জি হবে। জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। তাছাড়া সুপার পজিশন ছাড়া, ওয়ালাইকুম আসসালাম, সুপার পজিশন ছাড়া তো আরো অনেক নিয়ম আছে। সুপার পজিশন একটা, নোড অ্যানালাইসিস একটা, মেশ অ্যানালাইসিস একটা, নরমাল কেসিএল কেভিএল দিয়ে করতে পারেন, শুধু ওহমস ল দিয়ে করতে পারেন, পাওয়ার অ্যানালাইসিস বলে একটা অ্যানালাইসিস আছে, পাওয়ার অ্যানালাইসিস, তাই না, সেটা দিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে পারেন, থেভেনিন নর্টন দিয়েও পসিবল। ওকে, এইখানে দেখেন, এইখানে আসেন, এক্সাম্পল 2.6 বের করতে বলছে হচ্ছে ভি নট অ্যান্ড আই, ভি নট অ্যান্ড আই বের করতে বলছে। তো সার্কিট আমরা ওই এখন যেভাবে বললাম সেভাবে সলভ করার ট্রাই করব। তো যে কোনো একটাকে গ্রাউন্ড মানতে হবে, তাহলে তো হবে না, সেইটাকে গ্রাউন্ড মানে, তার মানে এখানে ভোল্টেজ হচ্ছে 0, তাহলে এইখানে কত, 4, ঠিক আছে। আর এইখানে কত ভোল্টেজ, এইখানে মাইনাস না। হ্যাঁ সরি সরি, এখানে হচ্ছে -4। আচ্ছা এইখানে কত, এখানে হচ্ছে কিন্তু ভি নট, যেহেতু ওরা দিয়ে দিয়েছে সেহেতু আমরা আর ঝামেলা করলাম না, ওখানে হচ্ছে ভি নট। তো ওরা যেই ভ্যারিয়েবলটা দিল সেই ভ্যারিয়েবলটাকে আমরা মনে মনে মানে এই ভি নট দিয়েই কাজ ছেড়ে ফেলবো।